হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 5 এটা শুরু করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ আজকে যেটা পড়াবো খুব কনসেপচুয়াল জায়গা। তোমরা যদি মনোযোগ দিয়ে না দেখো এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না। দেখো, আজকে যেটা নিয়ে ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, দেখো কুলম্বের সূত্রে আমরা কি দেখেছি যে কোনো একটা আধানকে যদি কোনো একটা জায়গায় রাখা হয় তাহলে ওই আধানের চারিদিকে বা আধান ছাড়া অন্য কোনো একটা জায়গায় অন্য কোনো একটা আধান যদি রাখা হয়, অর্থাৎ তুমি ধরে নাও এখানে একটা আধান রাখা আছে Q1। আমরা দেখেছি এই আধানের কাছাকাছি বা দূরে কোনো একটা জায়গায় যদি অন্য একটা আধানকে রাখা হয় তাহলে সেই আধানের উপরে এ কী করে একটা বল প্রয়োগ করে, তাই তো, একটা ফোর্স অ্যাপ্লাই করে। সেই ফোর্সের ইকুয়েশন আমরা দেখেছি, সেই ফোর্স আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো এখানে একটা আধান আছে Q1, অন্য কোনো একটা আধানকে যদি আমরা এই জায়গাটায় রাখি তাহলে তার উপরে এ যতটা বল প্রয়োগ করবে বা ওদের মধ্যে ক্রিয়াশীল বল যতটা হবে, আমরা যদি আধানটাকে আরও দূরে রাখি তাহলে দেখো ক্রিয়াশীল বলের যে মান সেটা কি হবে, আগের তুলনায় কমে যাবে। অর্থাৎ এক কথায় কোনো একটা আধান থেকে যত দূরে যাওয়া যাবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আস্তে আস্তে কী হবে, কমবে। ঠিক আছে, তাহলে দেখো এইবার একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ওদের মধ্যে সেই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সের ভ্যালুটা এতটাই কম হয় যে সেটাকে কি আমরা শূন্য ধরতে পারি। তাহলে যতটা অঞ্চল জুড়ে কোনো একটা আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কার্যকর থাকে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে তুমি ধরে নাও এইখানে একটা আধান আছে Q1, সেই Q1-এর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইটা। তাহলে Q1-এর তড়িৎ ক্ষেত্র এইটুকু বলতে বোঝাচ্ছে যে এই ক্ষেত্রটার মধ্যে অন্য কোনো একটা আধানকে যদি রাখা হয় তাহলে Q1 আধানটা সে আধানের উপরে কি একটা কার্যকর বল দেবে। আর এই ক্ষেত্রটার বাইরে যদি কোনো অন্য একটা আধানকে রাখা হয় তাহলে সে অন্য আধানের উপরে Q1 দ্বারা যে কার্যকর বল সেটা প্রায় নগণ্য বা শূন্য হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটা আধানের যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকর থাকে সে অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রর যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা খুব ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এইবার দেখো এখানে একটা আধান নিয়েছে আমরা Q1, তাহলে তার একটা কি আছে, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র আছে। অন্য একটা যদি আমরা আধান নিই তাহলে তারও কি থাকবে, একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। তুমি ধরো এখানে একটা Q1 আধান আছে, অন্য একটা জায়গা একটা আধান নিলাম কি Q2, তাহলে দেখো এরও কী হবে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। এইবার দেখো যে আধানটার মান যত বেশি হবে তার তড়িৎ ক্ষেত্রটা তত বেশি দূর পর্যন্ত কী হবে, বিস্তৃত হবে। যদি তোমার Q1 গ্রেটার দেন কত, Q2 হয়, তাহলে কী হবে, Q1-এর যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা বেশি দূর পর্যন্ত কী হবে, এক্সটেন্ড থাকবে, আর Q2টা কম দূর পর্যন্ত কি এক্সটেন্ড থাকবে। ঠিক আছে, এইবার দেখো এখানে Q1 আধানের একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা নিলাম, আর Q2 আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু নিলাম, দুটোই কি সমদূরবর্তী। এবার যদি তোমাকে বলা হয় তাহলে কোনটার জন্যে তোমার তড়িৎ ক্ষেত্রের যে মান ওই বিন্দুতে কি বেশি হবে, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তোমার বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র দেখলাম আমরা, এবার আমরা দেখব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে রাখলে সেই একক ধনাত্মক আধানটা সেই একক ধনাত্মক আধানের উপরে এই আধানটা যে পরিমাণে কি বল প্রয়োগ করবে সেটাকে বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর একবার বলছি,
মনোযোগ দিয়ে শোনো, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে রাখলে তার উপরে যে ক্রিয়াশীল বল সেটাকে বলা হবে ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে দেখো এখানে Q1 একটা আধান নিয়েছে আমরা, তার তড়িৎ ক্ষেত্র কোনটা? এইটা। এইবার এই Q1 আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু P, যেটা তুমি ধরে নাও Q1 আধান থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে যদি তোমাকে P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলে তাহলে সেটা কিভাবে বার করবে? তাহলে প্রাবল্য বার করার নিয়ম হচ্ছে, যে জায়গাটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে সেই জায়গাটায় সবসময় কি একটা একক ধনাত্মক আধানকে রাখতে হবে। তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটাই হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে দেখো P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এখানে কি একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। তাহলে চার্জের যে মান সেটা কত? 1, এবং সেটা কি ধরনের চার্জ? প্লাস চার্জ, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যদি একটা প্লাস চার্জ থাকে তাহলে Q1 তার উপরে কি একটা বল প্রয়োগ করবে, তাহলে ওই বলটাই হবে ওদের মধ্যে কি তোমার ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে দেখো তড়িৎ P বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে তোমার ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন আমরা কি, যে ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান থাকবে। তাহলে এখানে দেখো কত আধান আছে? Q1, আর এখানে কত আধান আছে? 1। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, আমরা যদি এইটাকে ধরো বায়ু মাধ্যম ধরে নিই তাহলে দেখো E = কি হবে? 1/4πε0 ইন্টু এর আধান কত? Q1 ইন্টু P বিন্দুতে যে আধানটা কত আছে? 1 বাই দেখো ওদের মধ্যে দূরত্বের স্কোয়ার। ওই একক ধনাত্মক আধানের উপরে কি ক্রিয়াশীল বলটা জাস্ট আমরা বার করলাম। তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটাকে তোমার বলা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। এইটা এইবার এখানে দেখো আমরা যে আধানের ইলেকট্রিক ফিল্ড নিয়েছি সে আধানটা যদি প্লাস আধান হয়, দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাকে একটা বল কোন আধানের উপরে ক্রিয়াশীল বল? একটা একক ধনাত্মক আধানের উপরে কি ক্রিয়াশীল বল। তাহলে যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা বল, তাহলে সেটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। আর যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে তার কি হবে? একটা ডিরেকশন থাকবে। তাহলে সেই ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমরা দেখব। দেখো যদি Q1 আধানটা কি প্লাস হয় তাহলে দেখো এটা একক ধনাত্মক আধানকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে যেহেতু বিকর্ষণ করবে তাহলে এখানে এর অভিমুখটা কোন দিকে হবে? দেখো ওই আধান থেকে বাইরের দিকে। তাহলে কোনো একটা আধান যদি প্লাস আধান হয় তাহলে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হবে ওই আধানটা থেকে কি বাইরের দিকে। যদি Q1 আধানটা কি মাইনাস হতো তাহলে দেখো এই একক ধনাত্মক আধানকে সে কী করতো? আকর্ষণ করতো। তাহলে তখন সেই অভিমুখটা কী হতো? ভিতরের দিকে হতো। যেমন ধরো এই Q2 আধানটাকে ধরে নাও, তাহলে Q2 আধান এটা মাইনাস, তাহলে এখানে একটা বিন্দু তুমি যদি P নাও, এই দূরত্বটা যদি R হয় তাহলে এর জন্যে এই P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখো E = 1/4πε0 Q2 × 1 বাই কত? R²। এবার এখানে দেখো যেহেতু এটা মাইনাস আর এখানে কি আছে? একক ধনাত্মক আধান আছে, তাহলে এ কী করবে? টানবে। তাহলে তখন প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? ভিতরের দিকে, ঠিক আছে। এবং একটা যে জায়গা মনে রাখবে যে আমরা প্রাবল্য যখন বার করব তখন আধানের যে সাইন সেটা কিন্তু বসাবো না। দেখো এখানে কি আধান ছিল? প্লাস Q1 আধান। দেখো এখানে প্লাসটা বসাইনি, এখানে কি আধান ছিল? মাইনাস Q2। তাহলে এখানে কি মাইনাস চার্জটা বসাইনি। প্লাস এবং মাইনাস দ্বারা বোঝা যাবে ওই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কি কোন দিকে। যদি প্লাস আধান হয় তাহলে বাইরের দিকে, যদি মাইনাস আধান হয় তাহলে কি ভিতরের দিকে, ঠিক আছে। এইটা আমরা পেলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার এখানে দেখো আমরা যদি থিওরিটিক্যালি দেখি তাহলে যে কোনো একটা আধানের যে তড়িৎ ক্ষেত্র সেটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। কিভাবে? দেখো আমরা তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন দেওয়ার সময় কি দিয়েছিলাম?
যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কী হবে, শূন্য হবে। এবার দেখো একটা নির্দিষ্ট দূরত্ব, এখানে আমরা এইটাকে কি তড়িৎ ক্ষেত্র ধরে নিয়েছি Q1 আধানের। তাহলে এখানে একটা যদি বিন্দু ধরে নিই, তাহলে দেখো এই বিন্দুর একটা বা এই বিন্দুতে যদি অন্য একটা আধান রাখি, তাহলে তার উপরে কি বল প্রয়োগ করবে, কিন্তু সেই বলের মানটা খুব সামান্য হলেও দেখো কি থাকবে, একেবারে কিন্তু জিরো হবে না। কিন্তু আমরা দেখেছি যতটা দূর পর্যন্ত কি কার্যকর থাকবে, মানে মানটা অনেকটা বেশি হবে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে সেটা কি খুব কম হয়ে যায়। এবার আলটিমেট দেখো কোন জায়গায় গিয়ে তড়িৎ বলটা শূন্য হবে। দেখো এখানে আমরা আর ইকুয়াল টু যদি অসীম বসিয়ে দিই, তাহলে তখন দেখো ই ইকুয়াল টু কী হবে, 1/4πε0 Q1 বাই অসীম তার স্কোয়ার। আর 1/অসীম মানে আমরা কত জানি, জিরো হয়। অর্থাৎ এখানে দেখো তড়িৎ বলটা কোন জায়গাটায় গিয়ে শূন্য হবে, সেটা হচ্ছে অসীমে। অর্থাৎ থিওরিটিক্যালি যদি আমরা দেখি, তাহলে যে কোনো একটা চার্জের যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড থাকবে, সেটা হচ্ছে ইনফাইনাইট ডিস্ট্যান্স বা অসীম দূরত্ব পর্যন্ত। কিন্তু বাস্তবে কি দেখা যায় যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ওই বলটা কি খুবই সামান্য হয়ে যায়। তাহলে বাস্তবে যেহেতু খুব সামান্য হয়ে যাচ্ছে, ওই জন্য ওটাকে আর হিসেবের মধ্যে কি নিয়ে আসা হয় না, ঠিক আছে। কিন্তু থিওরিটিক্যালি যদি আমরা দেখি, তাহলে যে কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডটা তোমার অসীম দূরত্ব পর্যন্ত কি বিস্তৃত। এবার এখানে দেখো এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা পেলাম, সেটা কি একটা বল, অর্থাৎ ভেক্টর রাশি। এইবার তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের ডেফিনেশনটা আমরা কিভাবে দিয়েছি, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে রাখলে তার উপরে যে ক্রিয়াশীল বল। এবার যদি ধরো এই পি বিন্দুতে একক আধান না থেকে একটা প্লাস কিউ আধান থাকতো, তাহলে তার উপরে ক্রিয়াশীল বল কত হতো। তাহলে এখানে দেখো কুলম্বের সূত্রে যদি আমরা বসাই, তাহলে এখানে Q1 আধান আছে আর এখানে কিউ আধান আছে, তাহলে এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আর। তাহলে কুলম্বের সূত্রে যদি আমরা বসাই, তাহলে দেখো F ইকুয়াল টু কত হবে, 1/4πε0 ইন্টু Q1, এখানে কত আধান আছে কিউ, আর তাদের মধ্যে দূরত্ব আর, তাহলে আর স্কোয়ার। তাহলে এখানে দেখো এই যে এফ পরিমাণে বলটা প্রয়োগ হচ্ছে, সেটা কত পরিমাণে আধানের উপরে, দেখো কিউ পরিমাণ আধানের উপরে বা প্লাস কিউ আধানের উপরে। তাহলে দেখো এখানে প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত হচ্ছে, আধানের উপর ক্রিয়াশীল বল, এটা কত হবে, দেখো এফ, তাই তো। এখানে এই যে এফ বলটা Q1টা দিচ্ছে কত আধানের উপরে, প্লাস কিউ আধানের উপরে বা কিউ আধানের উপরে। তাহলে একক ধনাত্মক আধানের উপর যে ক্রিয়াশীল বল সেটা কত হবে, তাহলে দেখো একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল সেটা কত, F/Q, তাই তো। আর একক ধনাত্মক আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটাকে কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ দেখো এই F/Q সেটাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, E ইকুয়াল টু F/Q বা F ইকুয়াল টু কি E ইন্টু কিউ। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি যে তড়িৎ বল এটা সমান কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু কি তড়িৎ আধান। তাহলে এই যে আমরা সম্পর্কটা পেলাম F ইকুয়াল টু E ইন্টু কিউ বা E ইকুয়াল টু F/Q, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বলের মধ্যে যে সম্পর্কটা এটা পেলাম, ঠিক আছে। তাহলে এই সম্পর্কটা প্রচুর পরে কাজে লাগবে, খুব ভালো করে মাথায় রাখবে, বা এটা প্রমাণ করতেও দিতে পারে যে দেখাও যে তড়িৎ বল এটা ইকুয়াল টু E ইন্টু কত কিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমরা একটা ইকুয়েশন পেলাম যে E ইকুয়াল টু কত F/Q। তাহলে এই ইকুয়েশন থেকে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইউনিট এবং ডাইমেনশন দুটোই কি বার করা যাবে। তাহলে দেখো ফার্স্টে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইউনিটটা দেখব। তাহলে দেখো E ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, F/Q,
কিউ। তাহলে ইউনিট তাহলে আমরা যদি সিজিএস পদ্ধতিতে বসাই, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, দেখো উপরে কি আছে এফ মানে ফোর্সের সিজিএস পদ্ধতিতে ইউনিট ডাইন, আর এটা হচ্ছে কি ইএসইউ। তাহলে সিজিএস পদ্ধতিতে ইলেকট্রিক ফিল্ড তার যে ইউনিট সেটা হচ্ছে কি ডাইন পার ইএসইউ। এবার যদি আমরা এসআই পদ্ধতিতে বসাই, তাহলে এসআই পদ্ধতিতে কি আসবে, দেখো এসআই পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে কি নিউটন আর আধানের একক হচ্ছে কি কুলম। তাহলে এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে। এবং এটাকে আর একটা এককেও কি কনভার্ট করা যায় কিভাবে সেটা ভালো করে দেখো। এইখানে আমরা নিউটন পার কুলম পেয়েছি, এখানে তুমি একটা উপরে মিটার দিয়ে গুণ করো আর নিচে একটা মিটার দিয়ে কি ভাগ করো। ঠিক আছে, করতে পারি, কোনো অসুবিধা, মিটার কেটে গেল। এবার দেখো উপরে যেটা আমরা পেয়েছি নিউটন ইন্টু মিটার, এটা আবার দেখো কি জুল হয় কিভাবে, কারণ দেখো আমরা জানি কার্য ডাব্লু এটা ইকাল টু কি এফ ইন্টু এস, অর্থাৎ কার্য সমান কি বল ইন্টু সরণ। তাহলে কার্যের এসআই বা এখানে দেখো একক যদি বসাই, তাহলে এটা দেখো নিউটন ইন্টু কি মিটার, অর্থাৎ কার্যের যে এসআই একক সেটা হচ্ছে জুল, সেটা ইকাল টু কত নিউটন ইন্টু মিটার। তাহলে এখানে নিউটন ইন্টু মিটারের জায়গায় কি বসিয়ে দিলাম, জুল বসিয়ে দিলাম। আর এই জুল পার কুলমকে আবার এক কথায় কি বলা হয়, ভোল্ট। তাহলে দেখো আলটিমেট জুল পার কুলম্বের জায়গায় কি ভোল্ট বসালাম, আর নিচে কি মিটার আছে, বা এটাকে লিখতে পারো ভোল্ট মিটার ইনভার্স। এটা কিভাবে আসছে জুল পার কুলম, সেটাকে ভোল্ট কিভাবে আসছে, দেখো ক্লাস 10-এ তোমরা পড়েছো তড়িৎ বিভব ভি, এটার সমান কী ছিল ডাব্লু বাই কিউ, তাই তো। অর্থাৎ এই যে কার্য আছে উপরে, সে কার্যের একক হচ্ছে কি জুল আর নিচে কি কুলাম। ঠিক আছে, তাহলে জুল পার কুলাম সেটা কি বিভব, আর বিভবের এসআই যে একক সেটা হচ্ছে কি ভোল্ট। তাহলে দেখো ভোল্ট ইকাল টু কি জুল পার কুলম হয়ে গেল। তাহলে এই জুল পার কুলম্বের জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, ভোল্ট। তাহলে আলটিমেট দেখো এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের যে ইউনিট সেটা একটা আমরা পেয়েছি নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স, আর আরেকটা পাচ্ছি ভোল্ট পার মিটার বা ভোল্ট মিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে এই যে দুটো ইউনিট, এই দুটো ইউনিট ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইমেনশনটা বার করব। তাহলে ডাইমেনশন কি হবে, এখানে উপরে কি আছে ফোর্স, সে ফোর্সের ডাইমেনশন কি হয়, তাহলে দেখো ডাইমেনশন আমরা ওর যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে পেয়ে যাব। উপরে আছে ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার কত -2, আর নিচে কি আছে কিউ মানে আই টি। তাহলে আলটিমেট কি আসছে দেখো এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার ডাইমেনশন। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশান, তার ইকুয়েশান, তার ইউনিট, ডাইমেনশান, এবং যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে তার ডিরেকশন কোন দিকে হচ্ছে, এগুলো একটু ভালো করে তোমরা মনে রাখবে। এরপরে দেখো এখানে আমরা দেখলাম যে কোনো একটা আধান যদি থাকে, অর্থাৎ এখানে যেটা আমরা পেলাম যে যেটা নিয়েছিলাম কিউ1টা দেখো কি একটা পয়েন্ট চার্জ, অর্থাৎ পয়েন্ট চার্জের জন্য কোনো একটা জায়গায় বা তার পাশে যে কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কি রাশিমালা নির্ণয় করলাম। ঠিক আছে, এইবার কোনো একটা বিন্দু আধান না থেকে যদি তোমার এরকম থাকে যে এরকম তুমি একটা দণ্ড নিয়েছো, এই দণ্ডটাতে টোটাল একটা নির্দিষ্ট পরিমাণ, টোটাল ধরো কিউ পরিমাণ আধান তুমি দিয়েছো, ধরে নাও কিউ পরিমাণে কি প্লাস আধান দিয়েছো, তাহলে ওই কিউ পরিমাণে যে প্লাস আধান সেটা পুরো দণ্ডটা বা পুরো একটা তার যদি হয়, সে তারে কী হবে ডিস্ট্রিবিউট হবে। তাহলে সেই তারটার জন্যে তোমার যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কী হবে সেটা আমরা দেখব। দেখো আগের ক্ষেত্রে কি ছিল বিন্দু আধান, তাহলে ওখানে একটা বিন্দু আধান আর যে জায়গাটায় প্রাবল্য নির্ণয় করতে হবে সেখানে একটা একক ধনাত্মক আধান, তাদের মধ্যে কি আমরা ক্রিয়াশীল বলটা বার করেছি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে। কিন্তু এখানে যেহেতু ওই টোটাল আধানটা ওই দণ্ডটার বা পরিবাহীর মধ্যে কি ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে
তোমার ওটাকে কি আমরা বিন্দু আধান ভাবতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও এই যে তারটা, তার দৈর্ঘ্য হচ্ছে কত, বা দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। আর এই দণ্ডের অক্ষে, এটা ধরো দণ্ডের কি অক্ষ, তাহলে অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে কি পি। তাহলে সেই পি বিন্দুতে তোমার বললো যে এই প্লাস কিউ আধানটা যে তারটার মধ্যে ডিস্ট্রিবিউট আছে তার জন্যে প্রাবল্য বার করতে। তুমি ধরে নাও এই তারটার এই প্রান্ত থেকে এখানকার যে দূরত্ব সেটা এ ধরে নাও। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে টোটাল তারটাতে, টোটাল তারের দৈর্ঘ্য কত, এল। তাহলে দেখো এল দৈর্ঘ্যে কতটা পরিমাণে আধান আছে, এল দৈর্ঘ্যের আধান এটা সমান হচ্ছে কত, কিউ। তাহলে একক দৈর্ঘ্যে আধান কত হবে, দেখো কিউ বাই এল। আর এই একক দৈর্ঘ্যের আধান যেটা, সেটাকে তোমার বলা হয় কি আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা আমরা আগে দেখেছি। তাহলে এইবার দেখো টোটাল তারটার মধ্যে যেহেতু মোট আধানটা ডিস্ট্রিবিউট আছে, তাহলে এই তারের আমি একটা ছোট্ট অংশ নিয়ে নিলাম, সেই অংশটা হচ্ছে কত, ডিএক্স, যেটা তুমি ধরে নাও পি বিন্দু থেকে এক্স দূরে আছে। তাহলে পি বিন্দু থেকে এক্স দূরে ওই তারের একটা ছোট্ট অংশ কেটে নিলাম, সেটা হচ্ছে কি ডিএক্স। তাহলে দেখো ওই ডিএক্স অংশের মধ্যে যতটা পরিমাণে চার্জ থাকবে সেটাকে কি আমরা একটা পয়েন্ট চার্জ ভাবতে পারি। তাহলে দেখো তারটার একক দৈর্ঘ্যের আধান যদি ল্যামডা হয়, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের যে আধান সেটা কত হবে, সেটা তুমি যদি ডিকিউ ধরো, তাহলে ডিকিউ ইকুয়াল টু দেখা হবে কিউ বাই এল ইন্টু এখানে কত, দেখো ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিএক্সের যে আধান সেটা হচ্ছে একটা বিন্দু আধান, সেই বিন্দু আধানটা আমরা ধরে নিলাম কত, ডিকিউ। তাহলে দেখো এখানে যে আধানটা আছে সেটা ডিকিউ, আর পি বিন্দুতে প্রাবল্য মানে সেখানে কি একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এই ডিএক্স অংশ বা ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে, তাহলে দেখো অতএব ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, কিসের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা আমরা ধরে নিচ্ছি ডিই। তাহলে এটা সমান কি 1/4πε0 ইন্টু ডিএক্স অংশের আধান কত, ডিকিউ। তাহলে দেখো ডিকিউ বাই ডিএক্স থেকে পি বিন্দু দূরত্ব কত, দেখো এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর পি বিন্দুতে যেহেতু একক ধনাত্মক আধান আছে তাহলে এটা, এবং এখানে দেখো এই যে অভিমুখ, সেই অভিমুখটা কোন দিকে হবে, তাহলে তুমি এটা ধরে নাও এ, এটা বি। তাহলে দেখো অভিমুখটা অবশ্যই কি কোন বরাবর হবে, বিপি বরাবর হবে, তাই না। কেন বিপি বরাবর হবে, কারণ এই দণ্ডটাতে প্লাস আধান আছে, আর পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করছি, মানে পি বিন্দুতে কি একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এই ডিএক্স অংশের যে ডিকিউ আধান সেটা ইউনিট পজিটিভ চার্জকে কী করবে, রিপালশন করবে, অর্থাৎ বিকর্ষণ করবে, তাহলে সেটাকে বাইরের দিকে। তাহলে ডিই যেটা তার ডিরেকশন কোন দিকে হবে, দেখো বি থেকে পি বরাবর। ঠিক আছে, এবার ডিকিউ এর ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে দেখো 1/4πε0, এখানে কত আসছে, কিউ বাই এল ইন্টু এখানে কত, ডিএক্স বাই দেখো কত, এক্স স্কোয়ার, এটা হবে। ঠিক আছে, এইবার দেখো টোটাল যে দণ্ড, সেই দণ্ডটা অনেকগুলো ডিএক্সের সমষ্টি। দেখো টোটাল দণ্ডটাকে যদি আমরা এরকম অনেকগুলো ডিএক্স অংশে করে ভাঙি, তাহলে প্রত্যেকটা ডিএক্স অংশের জন্য পি বিন্দুতে কি প্রাবল্য থাকবে। এবার প্রত্যেকটা ডিএক্সের জন্য আমরা ডি পরিমাণে কি প্রাবল্য পাবো, এবার যতগুলো প্রাবল্য পাবো সবগুলোকে যদি যোগ করি তাহলে পি বিন্দুতে কি মোট প্রাবল্য পাওয়া যাবে। সেই যোগটাই আমরা কি ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। এবং এইবার দেখো অতএব পি বিন্দুতে মোট প্রাবল্য এটা কত, ই। তাহলে ই ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশনটা কোথা থেকে করব, দেখো এখান থেকে এত দূর পর্যন্ত। তাহলে দেখো পি বিন্দু থেকে এই অংশটার দূরত্ব কত, এ, আর এই অংশটুকু, তাহলে এই টোটালটা আবার কত, এল। তাহলে পি বিন্দু থেকে টোটাল বি বিন্দুর দূরত্ব এ, আর এ বিন্দুর দূরত্ব কত, এ প্লাস দেখো এল হবে। তাহলে লিমিটটা কী হবে, দেখো এ থেকে এ প্লাস কত, এল। অর্থাৎ এই জায়গাটা থেকে এত দূর পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল যে প্রাবল্য সেটা কি পাবো। ঠিক আছে, তাহলে দেখো কি আসছে, ইন্টু এখানে কত, ডি। এবার ডি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে
ইন্টিগ্রেশন এ টু এ প্লাস এ 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এল ইন্টু ডি এক্স বাই কত এক্স স্কোয়ার। এবার এখানে দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এল, এগুলো কি ধ্রুবক, ওইগুলো বাইরে বেরিয়ে আসলো, ডি এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এল, আর ডিএক্স বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে হবে তোমার -1/x, লিমিটটা কত এ থেকে এ প্লাস এল। কীভাবে আসছে ইন্টিগ্রেশনটা? কারণ ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমি ক্লাস 11-এ তোমাদেরকে বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা ইকুয়াল টু কী হয় এক্স টু দি পাওয়ার n + 1 বাই n + 1। এটা কখন হবে n নট ইকুয়াল টু কি -1। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাকে উপরে তুললে কত হবে -2 হয়ে যাবে। তাহলে উপরে কি এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, আলটিমেট দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার কত -1 হবে, সেটা করলে -1/x। এখানে কি একটা মাইনাস। এইবার লিমিট বসানোর নিয়মটা কি? লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এল, তারপরে মাইনাস আপার লিমিট কি আছে 1/, তাহলে এ প্লাস এল, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল। দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এখানে একটা মাইনাস আগে থেকে আছে মানে প্লাস 1/a। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটা দেখো করো 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এল, এটাকে তুমি যদি লসাগু করো তাহলে দেখো এ ইন্টু এ প্লাস এল, তাহলে দেখো এটা হবে এ প্লাস, আচ্ছা এখানে মাইনাসটে করো, তাহলে এ মাইনাস এ প্লাস এল, এটা এরকম হবে। আচ্ছা একটা কাজ করে এটাকে তুমি আগে লেখো, তাহলে 1/a মাইনাস 1/a প্লাস এল। ঠিক আছে, এইবার লসাগুটা করো, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এল, তাহলে দেখো এ ইন্টু এ প্লাস এল। ঠিক আছে, তাহলে এটা দেখো হবে এ প্লাস এল মাইনাস এ। ক্লিয়ার? এবার এখানে দেখো এই এ এ কেটে গেল, তাহলে কি আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এল ইন্টু এখানে কত এল বাই এ ইন্টু এ প্লাস এল, তাহলে আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। তাহলে এইটাই হচ্ছে তোমার ওই টোটাল যে দণ্ডটা, তাতে আমরা প্লাস কিউ পরিমাণে আধান দিয়েছিলাম, তাহলে সেই প্লাস কিউ আধানের জন্যে পি বিন্দুতে বা অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে, দেখো এবার যেটা করব সেটা হচ্ছে একটা বৃত্তাকার রিং, সেই বৃত্তাকার রিংয়ে আমরা আধান দেব, সেই আধানের জন্যে বা বৃত্তাকার রিংয়ের জন্যে তার কোনো একটা জায়গা বলতে একটা হচ্ছে বৃত্তাকার রিংয়ের কেন্দ্র, আর বৃত্তাকার রিংয়ের অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে তার রাশিমালা। তাহলে দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার রিং, তুমি ধরে নাও এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, আর এই বৃত্তাকার রিংয়ে আমি মোট প্লাস কিউ পরিমাণে কি আধান দিলাম। টোটাল কতটা পরিমাণে আধান দিলাম? প্লাস কিউ পরিমাণে। তাহলে একটা হচ্ছে তার যে সেন্টার, সেই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, আর এবার আবার যদি আমরা এরকম একটা অক্ষ টেনে দিই, তাহলে অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু পি, সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তাহলে দেখো ফার্স্টে বলে দিই যে এর যে কেন্দ্র, সেই কেন্দ্রতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সবসময় শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ দেখো এখানে এই টোটাল প্লাস কিউ পরিমাণে যে আধানটা আছে, সে আধানটা পুরো রিংয়ের মধ্যে কি ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে দেখো এখানে কিছুটা পরিমাণে আধান আছে, তুমি ধরে নাও যে এই জায়গাটায় টোটাল প্লাস কিউয়ের মধ্যে এখানে একটা যদি প্লাস কিউ থাকে, তাহলে এখানেও কি হবে একটা প্লাস কিউ থাকবে। আবার যদি এখানে একটা প্লাস কিউ থাকে, তাহলে এখানে একটা প্লাস কিউ থাকবে, এখানে প্লাস কিউ না, এখানে যদি +1 একটা আধান থাকে, এখানে একটা প্লাস আধান থাকবে। এখানে যদি একটা প্লাস আধান থাকে, তার বিপরীতে দেখো এখানে একটা কি প্লাস আধান থাকবে। যেহেতু একটা রিং মানে কি একটা সুষম টাইপের বস্তু, তাহলে প্রত্যেকটা আধানের বিপরীতে কি সেম পরিমাণে আধান কি থাকবে।
তাহলে দেখো এই প্লাস আধানের জন্য যদি আমরা কেন্দ্রবিন্দু ওতে প্রাবল্য বার করি তাহলে তার অভিমুখ দেখো কোন দিকে, নিচের দিকে হবে। আর এই প্লাস আধানের জন্য যদি আমরা ও বিন্দুতে প্রাবল্য বার করি তাহলে সেটা কি উপরের দিকে হবে, এবং ওই দুটো প্রাবল্যের পরিমাণ কি অবশ্যই সমান। তাহলে প্রত্যেকটা দেখো আধানের বিপরীতে কী হবে, অন্য সমপরিমাণ আধান থাকবে। যেখানে এর জন্য যা প্রাবল্য এর জন্য তার বিপরীতমুখী সমান পরিমাণে প্রাবল্য পাওয়া যাবে। দে আলটিমেট কী হবে, একে অপরকে কি ক্যান্সেল করে দেবে। আর যখনই একে অপরকে ক্যান্সেল করে দেবে তাহলে ও বিন্দুতে যে লব্ধি প্রাবল্য সেটা কি শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, বৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুতে যে প্রাবল্য সেটা কত, শূন্য। ঠিক আছে, এবার তোমাকে যদি বলা হয় যে অক্ষের উপরে একটা বিন্দু যেটা তুমি ধরে নাও কেন্দ্র থেকে এক্স দূরে আছে, ঠিক আছে, তাহলে ওই কেন্দ্র থেকে এক্স দূরে একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা কত হবে সেটা এবার আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে টোটাল যে বৃত্তাকার রিং, সেই রিংয়ে আমরা মোট কত পরিমাণে আধান দিয়েছি, কিউ পরিমাণে প্লাস আধান। তাহলে দেখো এই বৃত্তাকার রিংয়ের যদি আমরা পরিধি বার করি তাহলে দেখো রিংয়ের পরিধি এটা সমান কত, 2πr। তাহলে দেখো 2πr পরিধিতে আধান কত, এটা সমান কত, কিউ। তাহলে একক পরিধিতে আধান কত হবে, এটা দেখো q/2πr। ঠিক আছে, এইবার এই বৃত্তাকার রিংয়ের এই জায়গাটা আমি একটা ছোট্ট ধরো অংশ কেটে নিলাম। এই বৃত্তাকার রিং যেটা আমরা পেয়েছি এই রিংয়ের এখানে একটা ছোট্ট অংশ কেটে নিলাম, সেটা হচ্ছে ডিএল। তাহলে দেখো যে ডিএল অংশটা আমরা কেটেছি তার মধ্যেও কি একটা নির্দিষ্ট পরিমাণ আধান থাকবে। তাহলে ওই ডিএল অংশের যে আধান কত হবে, বা ডিএল পরিধিতে আধান, এটা সমান কত আসবে, q/2πr ইন্টু কত, ডিএল। এই আধানটাকে আমরা ধরে নিচ্ছি কত, ডিকিউ। ভালো করে দেখো, ওই রিংয়ের পরিধির উপরে একটা ছোট্ট অংশ আমরা কেটে নিলাম যেটা হচ্ছে কত, ডিএল। তাহলে ডিএল অংশের আধান ডিকিউ সমান কী হবে, q/2πr ইন্টু ডিএল। তাহলে এখানে কি ডিকিউ আধান আছে, এটা তুমি ধরে নাও কত, ডিকিউ। তাহলে ওই ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে, তুমি ধরে নাও এই যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে, দেখো এই দূরত্বটা হবে √x² প্লাস কত, r², বা √r² প্লাস x²। ঠিক আছে, তাহলে ওই ডিকিউ অংশের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে, তাহলে দেখো অতএব ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, এটা আমরা ধরে নিচ্ছি কত, ডিই। তাহলে ডি ইকুয়াল টু কী হবে, দেখো 1/4πε0 ইন্টু ডিএল অংশের আধান কত, ডিকিউ। আর পি বিন্দুতে প্রাবল্য মানে পি বিন্দুতে কি একক ধনাত্মক আধান আছে, তাহলে ইন্টু 1। আর এখানে দেখো এদের মধ্যে যে দূরত্ব √r² প্লাস x², তার রুট, তাহলে নিচে স্কোয়ার হবে। তাহলে আলটিমেট দেখো এখানে তোমার হবে r² প্লাস x²। ঠিক আছে, রুট ছিল তার স্কোয়ার হবে, কারণ কুলম্বের সূত্র থেকে আমরা জানি নিচে স্কোয়ার হয়, তাহলে রুটটা উঠে গেল এটা। এবার এই যে প্রাবল্যটা পেলাম সেই প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, তাহলে দেখো ডি যে অভিমুখ সেটা এই বরাবর হবে। কেন, কারণ এটা প্লাস আধান, পি বিন্দুতেও কী আধান আছে, প্লাস আধান আছে। তাহলে কি করবে, বিকর্ষণ করবে, তাহলে বাইরের দিকে। এবার দেখো এ অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এ অ্যাঙ্গেলটাও কি থিটা হবে। এবার দেখো ডিই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা হচ্ছে কি একটা ভেক্টর। তাহলে ভেক্টর মানে আমরা এটা জানি যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি করা যায়, ভাগ করা যায়। তাহলে দেখো ডিকে যদি আমরা উপাংশে ভাঙি, দেখো এই বরাবর কি হবে, ডি cos θ, আর এর সঙ্গে লম্বভাবে একটা উপাংশ পাওয়া যাবে ডিই sin θ। ঠিক আছে, এইবার দেখো এই যে ডিএলটা আমরা উপরে নিয়েছি, ওই অতটুকু পরিমাণ ডিএল যদি আমরা বা এখানে নিচের দিকে একটা ডিএল নিই, তাহলে দেখো এই ডিএলের জন্য পি বিন্দুতে আবার এই দিকে কি প্রাবল্য থাকবে, এটা থিটা হলে এটা থিটা, এটা থিটা। তাহলে এই ডি এর যে অভিমুখ সেটা এই বরাবর, তাহলে দেখো তার এই বরাবর যে উপাংশ সেটা কত, ডি cos θ, আর এই বরাবর উপাংশ হবে ডি sin θ। তাই তো, ভালো করে দেখো এখানে যে ডিএলটা নিয়েছি তার জন্য প্রাবল্য ডি, তার অভিমুখ এই বরাবর। আবার
এর ঠিক বিপরীতের নিচের দিকেও যদি আমরা একটা ডিএল নিই তাহলে তার জন্য প্রাবল্যের অভিমুখ এই দিকে, ঠিক আছে। এবার এই ডিই যেটা তাকে পরস্পর লম্বভাবে দুটো উপাংশে ভেঙেছি, একটা এই বরাবর ডি কস থিটা আর একটা এই বরাবর ডি সাইন থিটা। ঠিক একই রকমভাবে এটাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, এই বরাবর কী হবে ডি কস থিটা, এই বরাবর কী হবে ডি সাইন থিটা, ঠিক আছে। এবার দেখো এখানে এই ডি সাইন থিটা আর এই ডি সাইন থিটা দুটোই পরস্পর কি সমান এবং একটা আর একটার বিপরীত দিকে আছে, তাহলে একে অপরকে কী করে দেবে ক্যান্সেল করে দেবে বা প্রশমিত করে দেবে। তাহলে আলটিমেট দেখো এই দুটো অংশের জন্য যে আমরা প্রাবল্য পাচ্ছি সেই প্রাবল্যে লব্ধি প্রাবল্যের অভিমুখ কোণ বরাবর অক্ষ বরাবর। ঠিক একই রকমভাবে তুমি যদি এখানে একটা ডিএল নাও তার বিপরীতে একটা ডিএল পাবে। টোটাল সেখানে তুমি যদি উপাংশে ভাঙো তাহলে যতগুলা সাইন থিটা উপাংশ আছে সেই সাইন থিটা উপাংশগুলো কী করে দেবে একে অপরকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ সামেশন অফ ডিই সাইন থিটা যদি তুমি বার করো তাহলে সেটা কথা হবে 0 হবে। তাহলে কোনটা থাকবে ওই সামেশন অফ ডি কস থিটা সেটা তোমার কি পাওয়া যাবে। তাহলে এইবার দেখো তাহলে টোটাল বা মোট রিংয়ের জন্য পি বিন্দুতে প্রাবল্য, তাহলে দেখো এই প্রাবল্যটা যদি ই হয় তাহলে ই ইকুয়াল টু সামেশন অফ কত হবে ডিই কস থিটা, অর্থাৎ যতগুলা ডি কস থিটা উপাংশ আছে প্রত্যেকটা কী করতে হবে যোগ করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু দেখা হবে সামেশন অফ ডির ভ্যালু এখানে আমরা পেয়েছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট। এবার ডিকিউ এর ভ্যালু কত আছে, ডিকিউ এর ভ্যালু দেখো q/2 পাই আর ইন্টু ডি আর, সেটা বসিয়ে দিই আমরা। তাহলে q/2 পাই আর ইন্টু এখানে কত ডিএল, ঠিক আছে। ডিকিউ এর ভ্যালু বাই নিচে কি আছে, বাই নিচে আছে দেখো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু আবার এখানে কি আছে কস থিটা আছে। দেখো এখানে এইটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা যেহেতু থিটা তাহলে এইটা হবে কি লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আমরা কস থিটার সমান কি জানি, কস থিটার সমান তোমার হয় ভূমি বাই অতিভুজ। তাহলে যেহেতু এইটা থিটা তাহলে এটা লম্ব হবে, তাহলে এটা ভূমি এটা অতিভুজ। তাহলে এখানে দেখো ভূমি কত এক্স আর অতিভুজ হচ্ছে √r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটার জায়গায় কত হলো x/√r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এইটা ইকুয়াল টু ই ইকুয়াল টু সামেশন অফ 1/4 পাই এপসাইলন নট এখানে q/2 পাই আর ইন্টু দেখো এখানে কি ডিএল বাই এটা কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর ওটা √r আছে, দুটো করে যোগ করলে তোমার আসবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ারে 3/2, ঠিক আছে। এইবার দেখো এখানে এই আর এক্স কিউ বাকি যেগুলো আছে সব কিছু ধ্রুবক, তার মানে এখানে এই ধ্রুবকটা যদি আমরা কি বাইরে বার করে নিয়ে আসি দেখো 1/4 পাই এপসাইলন নট q/2 পাই আর ইন্টু 1/r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা কি ধ্রুবক বাইরে বার করে নাও। তাহলে ইন্টু এখানে কি হবে সামেশন অফ ডিএল। এবার এখানে সামেশন অফ ডিএল অর্থাৎ টোটাল এরকম যদি রিংটাকে এরকম ডিএল অংশে তুমি ভাঙো দিয়ে সব ডিএলগুলো তুমি যদি যোগ করো তাহলে দেখো টোটাল রিংয়ের যে পরিধি তার সঙ্গে কি সমান আসবে। তাহলে আলটিমেট দেখো এটা আসবে 1/4 পাই এপসাইলন নট q/2 পাই আর ইন্টু 1/r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু এখানে কত হবে 2 পাই আর। তাহলে দেখো এই 2 পাই আর এই 2 পাই আর কী হয়ে গেল কেটে গেল। তাহলে আলটিমেট লব্ধি বা ওখানে মোট যে প্রাবল্য সে প্রাবল্যটা আমরা পাবো ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা এখানে একটা এক্স আছে, সেই এক্সটা আমি বসাতে ভুলে গেছি তাই না, তাহলে এই এক্সটা এখানে দিয়ে নাও, এখানে একটা এক্স আছে। তাহলে দেখো এটা হবে কিউ ইন্টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ারে 3/2, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে এই টোটাল রিংটার জন্যে ওই রিংয়ের কেন্দ্র থেকে
এক্স দূরে একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রাশিমালাটা ভালো করে মুখস্থ করে রাখবে। এখান থেকে আর একটা কোশ্চেন আসে এরকম, দেখো আমরা যেটা পাচ্ছি যে বৃত্তাকার যে রিংটা, সেই রিংয়ের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? 0। এবার রিং থেকে দেখো যত দূরে যাওয়া যাবে, এবার এখানে এই রিংটা ছবিটা যদি তুমি ভালো করে দেখো, এটা ছিল আর, এটা ছিল কি এক্স, ঠিক আছে? এবার এখানে তুমি যদি এক্সের ভ্যালুটা 0 বসিয়ে দাও, অর্থাৎ কেন্দ্র যদি হয়, তাহলে সেখানে তোমার কোনো আধান থাকছে না, প্রশমিত করে দেবে, দিয়ে আলটিমেট তোমার 0 হচ্ছে। এবার এখান থেকে কোশ্চেন আসে যে কোন জায়গাটায় তোমার এই প্রাবল্যের মানটা কি সর্বাধিক হবে। তাহলে দেখো এখানে প্রাবল্য ই ইকাল টু আমরা এটা পেয়েছি, তাহলে প্রাবল্যের মান সর্বাধিক তখনই হবে, মানে এক্স, এরকম কোশ্চেন আসে যে এক্সের কোন মানে প্রাবল্যের ভ্যালুটা কি ম্যাক্সিমাম হবে। তাহলে এক্সের যে মানে ম্যাক্সিমাম হবে সেখানে তোমার ডিই বাই ডিএক্স এটা ইকাল টু কত? 0 হবে। তাহলে তুমি যদি এখানে এই ডিই বাই ডিএক্স এটার ক্যালকুলেশন করো, ডেরিভেটিভ তোমরা সবাই শিখেছো যেহেতু 12-এ উঠে গেছো, তাহলে এখানে ডেরিভেটিভটা করবে, অর্থাৎ এই ইকে তোমার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, দিয়ে সেটাকে 0 করে দেবে। 0 যদি তুমি করো তাহলে এক্স ইকুয়াল টু তোমার আসবে এই আর বাই √2, মানে প্লাস মাইনাস অফ আর বাই √2, মানে এই ও বিন্দু থেকে এই দিকে আর বাই √2, আবার ও বিন্দু থেকে এই দিকে মানে কেন্দ্র থেকে তোমার এই প্লাস মাইনাস আর বাই √2 যে বিন্দু, সেই দূরত্বে বা সেই বিন্দুতে তোমার প্রাবল্যের যে ভ্যালু সেটা কি হবে? ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে একটা বৃত্তাকার রিং যদি হয়, তাহলে বৃত্তাকার রিংয়ের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? বৃত্তাকার রিংয়ের অক্ষের উপরে কোনো একটা যদি আমরা বিন্দু নিই, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আর এক্সের কোন মানের জন্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কী হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে জাস্ট এটা ভালো করে মুখস্থ করবে, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের কাজ। দিয়ে আলটিমেট তোমার আর ইকুয়াল টু কত আসবে? প্লাস মাইনাস আর বাই √2, অর্থাৎ প্লাস মাইনাস আর বাই √2 কেন্দ্র থেকে ডিস্টেন্সে তোমার ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কী হবে? ম্যাক্সিমাম হবে। এরপরে লাস্ট যেটা আমরা দেখব, আহিত পরিবাহীর নিকটতম কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। দেখো আহিত পরিবাহীর নিকটতম বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে? তাহলে এখানে আহিত পরিবাহী বলতে আমরা যে কোনো টাইপের কি একটা নিতে পারি। এবার এখানে আমরা যে আহিত পরিবাহীটা নিচ্ছি সেটা তুমি ধরে নাও কি একটা এরকম গোলক আকৃতির আহিত পরিবাহী, অর্থাৎ একটা গোলক আকৃতি আহিত পরিবাহী, তার নিকটতম কোনো বিন্দুতে আমরা কি করব? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। তাহলে এইটা তুমি ধরে নাও গোলকের কেন্দ্র ও, আর গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি স্মল আর, আর এই গোলকটাতে কিউ পরিমাণে কি আধান দেওয়া হলো। তাহলে এই গোলকটার নিকটতম কোনো বিন্দু মানে আমি তার পৃষ্ঠের উপরে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। তাহলে দেখো গোলকের নিকটতম একটা বিন্দু কি পৃষ্ঠে বিন্দু পি, ঠিক আছে? তাহলে ওই পি বিন্দু থেকে আমরা প্রাবল্যের রাশিমালা বার করব। তাহলে পি বিন্দুতে প্রাবল্যের রাশিমালা মানে ওখানে কি একটা ইউনিট পজিটিভ চার্জ থাকবে, আর আরেকটা এখানে তোমরা মনে রাখবে যে টোটাল গোলকটাতে আমরা আধান দিয়েছি কত? প্লাস কিউ। আর আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি যে যে কোনো একটা বস্তুকে যদি আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা সবসময় কি ওই পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এখানে আমরা গোলকটাকে যে আধানটা দিয়েছি সে আধান কি তার বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, কিন্তু যেহেতু পি বিন্দুটা গোলকের কি পৃষ্ঠে না হয়, যদি ধরো পৃষ্ঠে খুব কাছাকাছি হয়, তাহলে তখন এটা ধরে নেওয়া যায় যে গোলকের সমস্ত যে আধান সেটা কি তার কেন্দ্রে আছে। তাহলে এখানে বাইরের মানে যে কোনো একটা পরিবাহী বস্তুর বাইরের কোনো একটা যদি বিন্দু হয়,
তাহলে তখন এটা ধরে নেওয়া যায় যে তার সমস্ত যে আধান সেটা কি কেন্দ্রে জমা আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই প্লাস কিউ আধানটা কোথায় আছে, তার কেন্দ্র ও বিন্দুতে আছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে পি বিন্দুতে প্রাবল্য, তাহলে পি বিন্দুতে প্রাবল্য যদি ই হয় তাহলে ই ইকুয়াল টু দেখো 1/4πε, যদি ধরো বায়ু মাধ্যম না হয় অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে তখন কি আমরা এপসাইলন দেবো, তাহলে এপসাইলন ইন্টু কিউ বাই দেখো কত r² হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এই গোলকটাতে মোট আধান দিয়েছে কত কিউ, তাহলে গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব যদি আমরা বার করি তাহলে দেখো কিউ এই সিগমা ইকুয়াল টু কী হবে q/4πr², এটা লেখা যাবে, কারণ আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলে আধান। তাহলে গোলকের মোট আধান কত কিউ আর গোলকের ক্ষেত্রফল কত 4πr², তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কত q/4πr²। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কিউ এর জায়গায় কত লিখতে পারি আমরা, কিউ ইকুয়াল টু দেখো সিগমা ইন্টু 4πr², এটা লেখা যাবে। তাহলে সেই কিউ এর জায়গায় যদি এই ভ্যালুটা বসাই তাহলে কি আসছে 1/4π, এখানে দেখো এপসাইলন মানে সেটাকে আমরা লিখতে পারি কে এপসাইলন নট ইন্টু এখানে দেখো সিগমা ইন্টু 4πr²/r², তাহলে এখানে r² কেটে গেল, 4π কেটে গেল, তাহলে দেখো সিগমা বাই কে এপসাইলন নট। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে গোলক একটা আমরা ধরে নিয়েছিলাম, সে গোলকের নিকটতম একটা বিন্দু, সেই নিকটতম বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু কত সিগমা বাই কে এপসাইলন নট। এবার এখানে দেখো আমরা এখানে গোলক ধরে নিয়েছিলাম, কিন্তু গোলকের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের কোনো রাশি দেখো প্রাবল্যের ওই জায়গাতে কি নেই। অর্থাৎ এটা শুধুমাত্র গোলক বলে না, যে কোনো একটা পরিবাহী বস্তুর ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল। অর্থাৎ যে কোনো একটা পরিবাহী বস্তুর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা সমান কি আছে দেখো 1/k∈0 ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব, বা এখানে লেখা ওই বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এখানে এটা আরেকটু যদি লিখে দাও তাহলে আরও বেশি পারফেক্ট হবে। কোনো বস্তুর নিকটতম কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা ইকুয়াল টু দেখো 1/k∈0। কেন এটাকে আলাদা করছি দেখো 1/k∈0, এটা তোমার ওই বস্তুটার আধানের উপরে বা বস্তুটার উপর ডিপেন্ড করছে। এটা কেটা কি, কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি বিভিন্ন মানে একই মাধ্যমে বিভিন্ন ধরনের বস্তু রাখো তাহলে দেখো এই পার্টটা কি কনস্ট্যান্ট থাকছে। তাহলে 1/k∈0 ইন্টু ওই বস্তুর কি আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এটা মনে রাখবে, কোনো বস্তুর নিকটতম কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা সমান হচ্ছে 1/k∈0 ইন্টু ওই বস্তুর বা ওই পরিবাহী বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, সেটা তোমার গোলক হতে পারে, অন্য যে কোনো টাইপের বস্তুর ক্ষেত্রে কি হতে পারে। যেহেতু তোমার বস্তুর বা এখানে আমরা গোলক ধরে নিয়েছিলাম, গোলকের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা যে কোনো একটা পরিবাহী বস্তুর ক্ষেত্রে কি প্রযোজ্য। ঠিক আছে, এইটাকে তোমার বলা হয় কি কুলম্বের উপপাদ্য, কুলম্বের উপপাদ্য বলা হয়। ঠিক আছে, কুলম্বস থিওরেম। তাহলে এই কুলম্বস থিওরেমটা এইচএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে দুটো জিনিস আমি পড়িয়েছি, একটা হচ্ছে কোনো দণ্ডের অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, আর আরেকটা হচ্ছে বৃত্তাকার রিংয়ের তড়িৎক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এই দুটো তোমাদের এইচএসের সিলেবাসে নেই, মানে প্রমাণটা নেই, কিন্তু ওখান থেকে তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেম দিতে পারে। তাহলে প্রমাণটা তোমরা একটু ভালো করে দেখবে, দিয়ে ফাইনাল যে রাশিমালাটা পাওয়া যাচ্ছে সে ফাইনাল রাশিমালাটিকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর ওইটা তোমরা বইয়ে ছায়া প্রকাশনের যে বই, সেই ছায়া প্রকাশনের বইয়ে তোমার এই রিংয়েরটা তোমার একটা উদাহরণের কোশ্চেনে দেওয়া আছে,
কিন্তু কোনো একটা দণ্ড যদি হয় তাহলে দণ্ডের ক্ষেত্রে ওইটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে ভালো করে লিখে নেবে, বা আমি যে নোটসগুলো PDF তোমাদেরকে পরে দিয়ে দেবো তার মধ্যে কি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল আজকের ক্লাস এতদূর পর্যন্ত। এরপরে এই তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রিলেটেড যত রকম টাইপের প্রবলেম হয় সেই ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আর এই আজকের যে থিওরি ক্লাসটা হলো, এর যে কনসেপ্ট সেটা প্রচুর কাজে লাগবে। ওই জন্য তোমরা এটা বারে বারে দেখবে ভিডিওটা, বা খাতায় লিখে নিয়ে তোমরা সে খাতাটা ভালো করে পড়বে, আর বইটা একবার ভালো করে পড়বে, তবেই কনসেপ্টটা কীভাবে ক্লিয়ার হবে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার এখানে থিওরিতে তোমার না হয় তাহলে প্রবলেম বুঝতে পারবে না, আর প্রবলেম যদি না বুঝতে পারো বা এখানে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে পরের থিওরিগুলোও বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।